নুহা আশ্চর্য হলো। কোটরে ফ্যালফ্যাল বিস্ময়। এই মেয়ে পাগলের মতো কি বলছে এইসব? এই তো সকালে শুনো নাহিদের সাথে মিল হয়েছে। তাহলে? মিথিলা চোখ মুখ লাল করে বলল, অসভ্য মেয়ে, কেন এত ছেলে থাকতে তোমার আমার নাহিদের উপরেই গলে পড়তে হবে কেন? ও আমাকে ভালোবাসে জেনেও কি ওর পেছনে পড়তে থাকো তুমি? সামান্য লজ্জাও নেই? এত বেহায়া তুমি? নাহিদ আজ প্রথমবার আমার সাথে উঁচু গলায় কথা বলেছে, শুধু তোমার জন্য নোহা। কি দেখিয়ে পাঠিয়েছ ওকে? রূপ তো তেমন নেই, তাহলে শরীর? পাশাপাশি থাকো, আবার মাঝে মধ্যে একা। ফাঁকা বাসায় কতবার এনেছে ওকে? নুহার ব্রহ্মতারুতে রাগের আগুন দাউ দাউ করে উঠল। কারো কথা শুনে নেতিয়ে থাকার মেয়ে সে নয়। পোক্ত জবাব দেবে পূর্বে পেছন হতে চেঁচিয়ে উঠল কেউ। মিথিলা! এক চিৎকারে কেঁপে উঠল ওরা। ত্রস্ত ফিরল সেথায়। নাহিদ লম্বা পায়ে এগিয়ে এলো, দাঁড়ালো নুহার পাশে। শিথিল চিবুকেই নম্রতা নেই, ভীষণ অবিশ্বাস নিয়ে বলল, ছি ছি মিথিলা, আমি ভাবতেও পারছি না এই কথাগুলো তুমি বললে। নিজের কানে না শুনলে তো বিশ্বাসই হতো না। নুহার লজ্জা নিয়ে প্রশ্ন তুলছো তুমি? তোমার লজ্জা করলো না একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এমন নোংরা কথা বলতে? মিথিলা অচিরেই চুপসে গেল। থতমত ভাবটা জেগে বসল মুখে। নাহিদ আবার এই সময় এখানে এসেছে কেন? অপ্রস্তুত চিত্তে ঘন ঘন ঠোঁট চোবালো চিভে। সাফাই দিতে হা করবে, থমকালো কঠোর গলায়। তোমার সাহস কি করে হয় ওকে এসব বলার? তুমি কি ভেবেছিলে মিথিলা টাকার জন্য অন্যের কাছে যাবে, তারপর ফিরে এসে মিথ্যে বলবে, কান্নাকাটি করলেই ব্যাস আবার তোমার হাতের পুতুল হবে নাহিদ? সব কি এতটাই সহজ মিথিলা? পরপরই তার কণ্ঠ বুঝে এলো, বলল, তোমাকে আমার নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তা ধরে রাখতে পারোনি। আমার ভালোবাসাকে দুপায়ে ঠেলে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছিলে। তখন কি একবারও আমার কথা ভেবেছো? আমি কষ্ট পাবো, কি নিয়ে বাঁচবো, আদৌ ভেবেছিলে সব? ভাবনি। তাহলে আজ যদি নুহার সাথে আমার কিছু থেকেও থাকে, তা নিয়ে ওকে চার্জ করার তুমি কে? হু আর ইউ? মিহির কিং কর্তব্য বিমূর। নাহিদকে আজ বড্ড অচেনা লাগছে। এই নাহিদকে তো সে চেনে না। এত শক্ত কথা, এমন কঠিন চাউনি ছেলেটার হলো কবে? মুখোমুখি দাঁড়ানো নুহার দিকে এক পথ চাইল সে। মেয়েটা ততদিক বিহব্বরিত, হা করে নাহিদকে দেখছে। যেই চাহনিটায় মিথিলার রাগ হলো, জ্বলে উঠল শরীর। হতবাক চিত্ত আড়াল করে মুখ খুলো পরপরই। চার্জ করছি কারণ তুমি আমাকে ভালোবাসো। একজনকে ভালোবাসার কথা বলে আরেকজনকে নিয়ে থাকতে তুমি পারো না নাহিদ, এটাকে ঠকানো বলে। নাহিদ পাল্টা জবাব দিল, তোমার কথা ভুল হচ্ছে মিথিলা। আমি কিন্তু তোমাকে বলিনি আমি তোমায় ভালোবাসি। তার মানে? মানে আমি তোমাকে ভালোবাসতাম, বাসি না। অমনি মিথিলার শরীর এক পা পিছিয়ে গেল, নিস্তব্ধ আওড়ালো। কি? তাহলে তাহলে যে সকালে আমার মাথায় হাত রাখলে, বললে আমি আছি, সেসবের মানে কি? নাহিদের চোখে মুখে বিস্তর অগ্নিশিখা, শুভ্র মুখটা লাল, কাটকাট বলল, মানে তেমন কিছুই না। তুমি কাঁদছিলে তাই একজন মানুষ হিসেবে সান্ত্বনা দিয়েছি। এর অর্থ তো এটা নয় যে আমি তোমায় বলেছি তোমাকে ভালোবাসি বা বিয়ে টিয়ে করে বাচ্চার বাবা হয়ে যাব। আমি তোমাকে ভালোবাসতাম মিথিলা, খুব ভালোবাসতাম। আমাকে এভাবে ঠকানোর পরেও বাসতাম। কিন্তু এই ভালোবাসা তুমি নিজের হাতে শেষ করেছো। কখন করেছো জানো? আজ সকালে। অতগুলো মিথ্যে বানিয়ে বানিয়ে বলে আরেকবার প্রমাণ করেছো তুমি আসলে বিশ্বাস করার যোগ্যই না। মিথিলার স্তম্ভ মুখটা ভ্যাবাচাকা খেলো, ঢোক গিলল শঙ্কিত চোখে। নাহিদ নীরস হেসে বলল, আমি বোকা, গাধা সব, কিন্তু কোনটা ভালোবেসে বাধ্য হয়ে ছেড়ে যাওয়া আর কোনটা টাকার লোভে ছেড়ে যাওয়া, এটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। তুমি আমার জীবনের প্রথম নারী, সেজন্য তোমার প্রতি আজও আমার একটা সফট কর্নার আছে মিথিলা। তোমার চোখের পানি আজও আমার খারাপ লাগার কারণ। কিন্তু তাই বলে এটা ভেবে ফেলো না আমি আবার তোমার ফাঁদে পা দিচ্ছি। বিশ্বাস করো, যদি সত্যি তুমি তোমার বাবার জন্য বাধ্য হয়ে আমাকে ছাড়তে, আমি নিজের সারাটা জীবন তোমার অপেক্ষায় বিলিয়ে দিতাম। কিন্তু তা তো নয়, তুমি লোভের বশে ছেড়েছিলে আমায়। তাই তোমাকে আমার মন ভাঙার দ্বিতীয় সুযোগ দেব না আমি মিথিলা। মিথিলা বিমূর্ত, বাকরুদ্ধ, অস্পষ্ট আওড়ালো। নাহিদ, এত কথা আমি তোমাকে বলতাম না, কখনোই বলতাম না, কোনো অভিযোগও করতাম না, যদি না আজ তুমি নুহাকে এভাবে অপমান করতে। আমি আর কত ঠকবো বলো তো? একটা কাদার দলা অবধি আচার খেতে খেতে শক্ত পিণ্ড হয়ে যায়। সেখানে আমি তো মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। একবার তোমাকে মন দিলাম আর তুমিও যেভাবে
টুকরো টুকরো করে দিলে। বহু কষ্টে ওই মন জোড়া লাগিয়েছি। আমার আর এত স্পর্ধা নেই তোমাকে ফিরতে সুযোগ দেওয়ার। তাহলে আমি কি করব? ফিরে যাব? তবে তুমি খুশি হবে? সেটা তোমার ব্যাপার। নিজের টুকু তো তুমি অনেক ভালো বোঝো, এবারেও বুঝবে আশা করি। পরিষ্কার জবাব মিথিলার। আরেকটা ধাক্কা। নাহিদ বড্ড শান্ত মানুষ, কখনো রাগ করতে দেখেনি। শান্ত মানুষগুলো হঠাৎ রেগে গেলে খুব ভয়ানক লাগে বুঝি। মেয়েটা চোখের মাঝে অবাধ বর্ষা নিয়ে বলল, বুঝেছি, এসব তুমি শেখাচ্ছ নোহা, তাই না? হতচেতন মেয়েটা নড়ে উঠল। কথা শুনতে পায়নি, চাইলেও এমন ভাবে। কিছু বলার আগে জবাব দিল নাহিদ। ও আমাকে কিছু শেখায়নি। যা বলছি সব আমার জীবন থেকে, জীবনের অভিজ্ঞতা থেকে। তারপর নুহাত হাত ধরল সে। ওই তুলতুলে মুঠোয় নিজের অমসৃণ মুঠো কাঁদল। মেয়েটা চমকালো, থমকে দেখলো সে হাত। নাহিদ বলল, নুহা অন্তত তোমার মতো নয় মিথিলা, যে একটু ভালো থাকার আশায় আমাকে ছেড়ে দেবে। তুমি যখন আমাকে পুরো নিঃস্ব করে রেখে গেলে, তারপর প্রথম আমি মন থেকে কবে হেসেছিলাম জানো? নুহার সাথে দেখা হওয়ার পর। ওর সাথে কথা বললে আমার মনে হতো আমার কোনো দুঃখ নেই, কোনো বিষণ্ণতা নেই। আমি চিরসুখী একজন মানুষ। তাই ওকে নিয়ে যদি আমি ভালো থাকতে চাইও, এতে দোষের কিছু নেই। পৃথিবীতে সবাই ভালো থাকতে চায়, তুমিও চেয়েছো, আমিও চাই। আমি যেমন তোমার আর তোমার বরের মাঝে তৃতীয় ব্যক্তি হতে চাইনি, তুমিও এসো না। সময় আছে, সুযোগ আছে, মনে সব কালি পরিষ্কার করে নতুন ভাবে বাঁচো। মিথিলা প্রহত টইটুম্বর জলমাখা নয়ন জোড়া মেলে রাখলো দুজনের হাতের দিকে। নুহারও একই দশা। মেয়েটা স্তম্ভিতের তোরে কথা বলতে পারছে না। মিথিলা অসহায় চোখেই ফিরে নাহিদের দিকে চায়, যদি একটু মায়া হয় তার। কিন্তু সে মানুষ আশ্চর্যভাবেই নিজেকে প্রস্তর করেছে আজ। অনীহার তোপেই একবার দেখলো না তাকে। মিথিলা আহত শ্বাস টানল। এই পরিস্থিতির জন্যে তো সে নিজেই দায়ী। কি করবে, কি বলবে? নাহিদ তো আর ওর হাতের মুঠোয় নেই। কাঁধ ব্যাগটা তুলেই চুপচাপ বেরিয়ে গেল মেয়েটা। মনে হলো জীবনের যুদ্ধে হারা এক অবলা সৈন্য সে, যেখানে প্রতিপক্ষ নুহা আর ট্রফি স্বয়ং নাহিদ। ঠিক জয়ের শেষ সীমায় এসে নুহা সেই ট্রফি ছিনিয়ে নিয়ে গেল। চারপাশে দর্শকের হাততালি, নুহার হাসিতেই উজ্জ্বল মুখ। আর মিথিলা শুধু আর্ত চোখে দেখল সবটা। বুকের ভেতর পরাজয়ের এই উত্তালতা চাপা দিয়ে আজীবনের মতো হয়তো চলে গেল সে। নুহা তখনও ঠায় দাঁড়িয়ে, একবার হাত দেখছে, একবার নাহিদের মুখ। এতক্ষণ যা শুনলো, যা ঘটলো, সেসব কি সত্যি নাকি স্বপ্ন? ঘুম থেকে উঠলে আবার ভেঙে যাবে না তো? মিথিলার প্রস্থান পথ দেখে দীর্ঘশ্বাস ফেলল নাহিদ। পাশ ফিরতে দেখল নুহা ঠোঁট ফাঁকা করেছে। বিহব্বল চাউনি জোড়া অনুসরণ করতেই হাতটা ছেড়ে দিল। এতক্ষণে শক্তপোক্ত মুখায়বে রাতারাতি জড়তা এসে ভিড়। কিন্তু তাও নাহিদের চোখ সরে না, পাতা নড়ে না। দুজন দুজনের দিকে কিছুক্ষণ নিশ্চল চেয়ে থাকে। সময় কাটলো, মুহূর্ত পেরোলো। রয়ে সয়ে কথা বলতে চাইল নাহিদ, কিন্তু নুহা শুনো না। সেদিনের মতোই আজকেও আচমকা ছাপ দিল বুকে। নাহিদের পিঠ শক্ত হয়ে যায়, দুধসাদ আর সফেদ স্রোত কলকল করে বুকে। অন্তপটে কি আশ্চর্য কাঁপন। নুহা শক্ত করে ধরেছে, পেলব হাতের বাঁধন শক্ত, বড্ড দৃঢ়। ফুপিয়ে কেঁদে কেঁদে বলল, এত ভালোবাসেন, তাও শুধু শুধু কষ্ট দিলেন আমায়। আর আপনাকে ছাড়ছি না নাহিদ, এই যে ধরেছি, পারলে গিয়ে দেখান তো। ভেজা কণ্ঠে মেয়েটার নিপাত অভিমান। রিনরিনে এই কণ্ঠের মায়ায় আষ্টে পৃষ্ঠে বাধা পড়ল নাহিদ। মোহ নেই, আকর্ষণ নেই, কিন্তু কোনো অলিক টানেই তার মনে হলো নুহাকে বুক থেকে সরানোর সাধ্য নেই। অজান্তে কিংবা অহেতুক মৃদু হাসল নাহিদ। অপেক্ষার এক বিস্তর অন্ত দিতেই হাত তুলে নিজেও ধরল নুহাকে। দুটো দেহ মিশে যায়, ঢুকে যায় সব দূরত্বের সুর। যার প্রমাণ রাখতে বলল সে, যাব না। আমার কুলহারা তরিটা যে শেষমেশ আপনার তীরে ডুবছে, এটুকু বুঝতে আমি বড্ড দেরি করে ফেললাম। জামশেদ আজ মন্ত্রণালয়ে যাননি। নিজ বাড়ির উঠোনের একদম ডান দিকের কোণায় আরেকটা ছোট্ট একতলা বাড়ি আছে তার। অফিস হিসেবে ব্যবহার করেন এটাকে। খুব দরকারি কিংবা গোপন কাজগুলো এখানে বসেই সারেন। মাঝে মধ্যে এলাকার লোকজন এসে দেখা করে যায়। তবে ভদ্রলোকের আজ কাজে মন নেই। তীব্র ব্যাপারটার সুরাহা না হলে শান্তি পাচ্ছেন না। কাল থেকে অনেকবার ওকে ফোন করেছেন, কিন্তু রিসিভ হয়নি।
এত গোয়ার এই ছেলে বাপকে বাপ বলে মানে না, সম্মান দেয় না। তিনি বিরক্ত হয়ে ফোন রেখে দিলেন। চোখে চশমা খুলে মাথা রাখলেন চেয়ারে, দু আঙ্গুলে দু ভ্রু ঘষলেন কবার। মাথাটা এত ব্যথা করছে, এই ব্যস্ততা, রোজকার ঝামেলা, অশান্তি নিতে নিতে দুদণ্ড শ্বাস ফেলার ফুরসত নেই। তাও যদি ছেলের মতিগতি নিজের সাথে মিলত। মন্ত্রীর ছেলে হয়ে রাজনীতির ধারে কাছে নেই, কোথাকার কোন মেয়ের নেশায় গাজীপুরে পড়ে আছে, কিছু বলাও যায় না। দাঁতের মাথায় বিষ নিয়ে ঘোরে। একটা মাত্র ছেলে হয় যে জ্বালায় ভুগছেন জামশেদ, এই জ্বালা আর কারণ না হোক। তক্ষুনি সামনে দরজা ঠেলে ঝড়ের মতো কেউ একজন ভেতরে এলো। তটস্থ চোখে চাইলেন জামশেদ। তীব্রকে দেখেই শশব্যস্ত সোজা হলেন আবার। তুমি এই সময়? তীব্র চোখে মুখে পাথুরে, বরফের চেয়েও শীতল তার স্বর। আবুলকে ডাকুন। জামশেদ বিভ্রান্ত, বুঝতে না পেরে বললেন, আবুলকে কেন? বলবো, আগে ডাকুন। ছেলের হাব ভাব সন্দিহান। আবুটা আবার কি করলো? দেখতে মিনমিনে হলেও বেশি বোঝার স্বভাব ওটার আছে, কিন্তু তীব্রকে তো চেনে, জানে। তারপরে ওর ব্যাপারে মাথা ঘামানোর সাহস করেনি তো। মনের প্রশ্ন মনেই রাখলেন তিনি। কথা না বাড়িয়ে রিসিভার কানে গুঁজলেন, বললেন কাউকে। আমার রুমে এসো। তীব্র দাঁড়িয়ে আছে। জামশেদ বললেন, বসো। ও বসল না, ঘাট ডলতে ডলতে দু এক পা পায়চারি করলো সামনে। জামশেদ তীক্ষ্ণ চোখে দেখলেন ছেলেকে। এত সুন্দর ছেলেটা, না স্বাস্থ্য, না উচ্চতা, না গায়ের রং, কোনো কিছুরই কোনো কমতি নেই। রাজনীতির মাঠে অল্প বয়সী ছেলেদের চেহারা ভালো হওয়া মানে সোনায় সোহাগা। ইস, একটু যদি এদিকে মন দিত ছেলেটা। তার ভাবনার মাঝে আবুল এলেন, দরজায় টোকা দিয়ে বললেন, আসবো স্যার? জামশেদ বললেন, এসো। তীব্র সহসা দাঁড়িয়ে যায়। বিলাই সাদা চোখের নিশানা হতেই ঘাবড়ে গেলেন আবুল। গতকাল পুষ্পিতাকে তুলে আনতে ভাড়া গুন্ডা পাঠিয়েছিলেন তিনি? না, তিনি নন, তবে যাদের ঠিক করেছিল ওরাই ওদের দল থেকে পাঠিয়েছিল। আবুল বলেছিলেন মেয়েটাকে তুলে এনে যা ইচ্ছে করতে, তবে লাশও যেন কেউ খুঁজে না পায়। অথচ তার অত আমোদ আয়োজন এক লহমায় ব্যর্থ হলো সব। জানা গেল ওরা কিছুই করতে পারেনি। কোনো এক অজ্ঞাত লোকে সেই আচমকা হামলা করায় চান নিয়ে পালিয়ে এসেছে উল্টো। আবুল নিশ্চিন্ত, ওটা তীব্র ছিল না, তাই এই ব্যাপারে যথেষ্ট নিশ্চিন্ত তিনি। তীব্র নির্ঘাত কিছু জানে না, কিছু টেরও পায়নি, আর পেলেও নিজের বাবাকে টপকে ওনাকে সন্দেহ করবে প্রশ্নই আসে না কোনো। ঠোঁটে ফুরফুরে হাসি টানলেন আবুল, বিনয়ী গলায় বললেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কথায় দাড়ি পড়ল। সঙ্গে সঙ্গে দর ঘুষির তোপে থুবড়ে পড়লেন মেঝেতে। প্রকাণ্ড হকচকালেন আবুল। জামশেদ তো ভরকে গেলেন কিছু, উঠে দাঁড়ালেন তড়াক করে, আর্তনাদ করে বললেন, এ কি করছো? তীব্র জবাব দিল না, গিয়ে আবুলের গলাটা খপ করে ধরল, পুঁটি মাছের মতো টেনে তুলল ওপরে। আবুল ত্রাসে জুবুথুবু, হাঁটুতে অবাধ ভূমিকম্প। তীব্র একটা কথাও খরচ করল না, শক্ত হাতে প্রহার বসালো পেটে। তলপেটে এক একটি ঘুষিতেই আবুলের রূপ গলায় ঝুলে আসে, নাক দিয়ে রক্ত বের হয়। জামশেদের মাথা চক্কর কাটছে। কি করবেন না করবেন, কি করে থামাবেন তীব্রকে, সব মিলিয়ে আতপাগল দশা। তীব্র একের পর এক চর মারল, লাথি মারল, বিরতিহীন হাত দিয়ে মারার পর টানতে টানতে নিয়ে ছুঁড়ে ফেললো দেয়ালে। আবুলের কপাল গিয়ে ঠুকলো সেথায়। ব্যথায় চেঁচালেন তিনি। মাথা ফেটে চামড়া ছিলে আসে, চামড়ার কাজ ভেঙে টুকরো হয়ে যায়। গোটা মানুষটাকে একটা ফুটবলের মতো ব্যবহার করলো তীব্র। একবার ধরলো, আবার ছুঁড়ো দেয়ালে, পরপর হিড় হিড় করে টেনে নিয়ে গেল জানালার কাছে। এসির জন্য থাই গ্লাস টানা। তীব্র একটা কপাট সরায়, ফাঁকা অংশ আবুলের ডান হাত রাখে। এপাশ থেকে জানালার গ্লাস জোরসে ঠেলতেই সেটা তীরের বেগে আবুলের কবজি লুফে নেয়। হাত শুদ্ধ থেতলে চুরমার করে আঙুল। আবুল গগন বিদারী চিৎকার দিতেই জামশেদের হুঁশ ফেরে। সচল মস্তকে ত্রস্ত ছুটে এলেন তিনি। আবুলের হাত কেটে রক্তের বন্যা বয়ে গেছে, সাদা টাইলস মেখে একাকার। তীব্র থেমে নেই। এত চিৎকার, এত কোকিয়ে ওঠা কোনো কিচ্ছুতেই মায়া হলো না। নিজের কাজে মত্ত সে। হাতটা ওখানেই চেপে রেখে একবার কাজ ছড়ায়, পরপর ঠেলে দেয় আবার। প্রতিবার এসে এসে রুগ্ন কবজি পিষে দেয় ওটা। জামশেদ আটকাতে চাইলেন পেছন থেকে, ছেলেকে টানতে টানতে বললেন, ছাড়ো ওকে, মারছো কেন? বিয়াদব ছেলে, আমি বলছি ছাড়ো।
জামশেদ গাঁটটা গোটালো, কিন্তু তীব্রকে এক ছুঁড়ো চড়াতে পারলেন না। শেষে নরম করলেন স্বর। বাইরের কেউ শুনলে আমি ঝামেলায় পড়ে যাব তীব্র। অনেক মেরেছ, থামো প্লিজ, বাবা অনুরোধ করছে তোমাকে। তীব্র কথা শুনল এবার। মুঠো হতে ছাড়লো আবুলকে। লোকটা তখন নিজের ভেতর নেই। ব্যথার যন্ত্রণায় গোটা শরীর বিবশ। ধপ করে নেতিয়ে ফ্লোরে পড়ে গেলেন। খুব খুব করে কাশিটায় মুখ দিয়ে রক্ত এলো। শুভ্র দাঁত লাল রঙে চোবানো। এই বয়সে এত আঘাতের ভার নিতে পারছে না শরীর। অথচ ওকে শ্বাস ফেলারও সময় তীব্র দিল না। নাকের ডগায় জুতার প্রহার বসালো ফের। বলল ধমকে, সর এখান থেকে। আবুলের চিত্ত ছলকে ওঠে। ত্রস্ত গুটিয়ে এক হাত দূরে সেটে যায়। জামশেদ রেগে আগুন হয়ে বললেন, রাস্তায় গুন্ডামি করেও স্বাদ মেটেনি তোমার, এখন আমার অফিসে এসে করছো? হয়েছেটা কি? মারলে কেন ওকে? ও আমার বিয়ে, তাকে তুমি মন চাইলেই মারধর করতে পারো না। ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম। তীব্র উত্তর দিল না। পুরো শান্ত দেহে সোজা হেঁটে টেবিলের কাছে এলো। জলে ভরা গ্লাসটা তুলে নিয়ে খেলো দুধো। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বসলো চেয়ারে। বলল, ও পুষ্পিতাকে কিডন্যাপ করতে লোক ভাড়া করেছিল। আমি ওকে এই চমৎকার কাজের পারিশ্রমিক দিয়েছি, কিন্তু আমার এখনও মন ভরেনি ড্যাড। মে আই অ্যাগেইন? এত ঠান্ডা, এত ধীরে স্থির জবাব তার, যেন এই কণ্ঠের মালিক কারো গায়ে টোকাও দিতে পারে না। কিন্তু জামশেদের চোখ কপালে ঠেকে গেল। বিস্ময়াবহ চোখে দেখলেন আবুলকে। পরপরই নীরবে কটমট করে উঠলেন। যে পরিকল্পনা উনি নিজে বাতিল করেছেন সেটাই খাটিয়েছে আবুল। কেন? কি উদ্দেশ্যে? তার রাজনৈতিক সত্তায় জেগে উঠল ভিন্ন এক চিন্তা। আবুল কি কোনোভাবে বিরোধী কারোর সাথে হাত মিলিয়েছে যাতে তার পরিকল্পনা ভেস্তে যায়? আগামী বছর মন্ত্রিত্ব না পান, এসব কি তারই অংশ? নাকি চাইছিল তীব্রর সাথে যুদ্ধ বাঁধুক? আহত আবুলকে দেখে দেখে দুরকম ভয় ভদ্রলোকের মনে মাথা তুলল। আবুল যদি সত্যি অন্য দলের সাথে হাত মেলায়, তবে তো তার এতদিনের সব সিক্রেট ফাঁস করে দেওয়ার কথা। হয়তো দিয়েছেও। দুধ কলা দিয়ে শেষমেশ কিনা কালসাপ পুষলেন এতকাল। আর দ্বিতীয় ভয়টা তীব্রকে নিয়ে। পুষ্পিতার ক্ষতির কথা আগে সে ওনার মুখ থেকে বেরিয়েছিল। কোনোভাবেই যদি সেটা ভুলে দেয় আবুল, তবে সে সব যাবে। রক্তাক্ত আবুল এখন জামশেদের গলার কাটা, যাকে অতি সত্বর উপড়ে ফেলা উচিত। নিজের রাগ মেটাতে কিংবা তীব্রর চোখে ভালো সাজার নাটক, কোনো এক স্বার্থে ক্রোধে ফুঁসে উঠলেন জামশেদ। কি ওর এত বড় সাহস? আমার ছেলের হবু বউয়ের ক্ষতি করতে চাইছিল। আবুল এমনিতেই আধমরা। বুকের ওপর জামশেদের শক্ত বুটের লাথিতে কাত হয়ে পড়ে গেলেন। কিন্তু ছেলের হবু বউ কথাটায় তীব্র কপাল গুছিয়ে ফেলল। চোখের ভাঁজে তীক্ষ্ণতা। জামশেদ বললেন, তুমি কোনো টেনশন করো না, বাবা আছি। এই কিটের ব্যবস্থা আমি করব। ওর কত বড় কলিজা দেখছি আমি। যাকে তুমি মাথা ঠান্ডা করো, ঠান্ডা কিছু আনিয়ে দিব, খাবে? তীব্র ভ্রু কুচকে বলল, কি ব্যাপার বলুন তো, হঠাৎ ভোল পাল্টে ফেললেন যে? কাল পুষ্পিতার কথা শুনে অফিস মাথায় তুললেন, আজ সোজা হবু বৌমা। জামশেদ অপ্রস্তুত নন। এর উত্তর তার আগেই সাজানো। হেসে বললেন, কি করব বলো, বাবা হয়তো সন্তানের কাছে বাবাদের হার মানতে হয়। তুমি যা চাও তাই মেনে নিলাম। আফটার অল তোমার ভালো থাকাই তো সবার আগে। আর আমি তোমার মাকেও জানিয়েছি, তিনি দেখতে চাইছেন মেয়েটাকে। মায়ের কথা তীব্রর ক্ষুব্ধ ভাবমূর্তি শিথিল হয়। রাগটা একটু কমে আসবে, তক্ষুনি গুঁড়িয়ে উঠল আবুল। ও বিরক্ত হয়ে বলল, কেঁচোটাকে সরান এখান থেকে, দেখলে কিন্তু মারতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে জেলে দেওয়ার ব্যবস্থা করি, দাঁড়াও। তীব্র বাদশাদ্র। না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি। ভদ্রলোক প্রশ্ন নিয়ে চাইলেন। ও বলল, এত বছর আপনার পা চেটেছে, খুঁটিনাটি সব জানে। জেলের হাওয়া লাগলে কিন্তু মুখের রস উগরে দেবে। আপনাদের মতো মন্ত্রীরা তো আর ফেরেস্তা হয় না। জনগণ যদি আপনার স্বরূপ জেনেই বসে, তল্পিতল্পা গুটিয়ে পালানো ছাড়া কিন্তু উপায় থাকবে না। কোথাও একটা আটকে রাখুন যান। জামশেদ হতবাক, হতবিহ্বল। তীব্রর বুদ্ধির মারপ্যাচ দেখেই মুগ্ধ হয়ে গেলেন। এই চিন্তা তার মাথায় আগেই ছিল। রাজনীতিতে গুম, খুন এসব কি আর নতুন শব্দ? আবুলকে নিয়ে তেমন কিছুই ভেবে রেখেছেন তিনি। কিন্তু একই সময় একই কথা তীব্রর মাথাতেও এসেছে। উনি তো কেবল ছেলের কাছে স্বচ্ছ শাস্তে জেলের কথা বলেন, অথচ তীব্র
যে ছেলে এসব পলিটিক্সের ছায়াও মারালো না, ঘাটতে এলেও না কোনোদিন। এই জন্যই শুধুমাত্র ছেলের বিচক্ষণা থেকেই মুঠোয় রাখতে তার সব আবদার মুখ বুঝে মেনে নেন জামশেদ। চেষ্টা করেন ওকে নিয়ন্ত্রণ করতে। আগামী দিনগুলো এই ছেলেই তো তার মুখ উজ্জ্বল করবে, আলোয় ভরবে তার বংশের নাম। যোগ্য সন্তান হবে জামশেদ তালুকদারের। কিন্তু সেই মুগ্ধতার হাসি ঠোঁটের বাজি চাপা দিলেন ভদ্রলোক। বেল টিপলেই সিকিউরিটি গার্ড এসে দাঁড়ালেন দরজায়। জামশেদ ফিস ফিস করে কিছু বললেন তাদের। ওসব শুনতে তীব্র ফিরেও চাইল না। রাগ কমাতে ফোনের ওয়ালপেপার সামনে মেলে ধরল, যেখানে এক সুরূপার হাসি মুখ আকাশের চাঁদ হয়ে ভাসছে। দুজন গার্ড ভেতরে এনে দুপাশ থেকে মরমর অবস্থার আবুলকে তুলে নিলেন সাথে। কেবিনের রক্তগুলো ক্লিনার ধুয়ে মুছে সাফ করে গেল। সরব ধ্বংসলীলা বইয়ে দেয়া কক্ষ নীরব হলো নিমিষে। অথচ বাইরের কেউ কিচ্ছু টের পেল না। আজকের জামানায় এ আর নতুন কি? কয়েকদিন পরে কথা। আকাশে বাতাসে এখন শুধুই প্রেমের গন্ধ বইছে। চারিদিকে নতুন ছন্দে নতুন আলো। ক্যালেন্ডারে পাতা ঘুরে আজ 1 তারিখ। বিস্তর আনন্দের হই হই রব বিরিয়ে পুষ্পিতার এবার ফ্ল্যাটে শিফট হবার দিন। এ নিয়েই কাল থেকে তোড়জোড়ের কমতি নেই। ভাগ্য ভালো দিনটা শুক্রবার। আয়েশা সকালে উঠেই রান্নায় ব্যস্ত হয়ে পড়লেন। বাসা পাল্টানো তো কম ঝামেলা নয়, বেশ সময়ের ব্যাপার। কখন বাসা গোছাবেন, কখন রান্না করবেন। এদিকে পাশের ফ্ল্যাটেও বাসা পাল্টানোর একই রকম আয়োজন। কিন্তু তীব্রদের অত ব্যস্ততা নেই। আসবাব বলতে 2টো খাট, একটা ডিভান আর 2টো টেবিল চেয়ার। রান্না বান্নার বাসন কোসন আর বিশেষ কি। একটা পিকআপে ওদের সব এঁটে গেল। নাহিদের এবার একটা চাকরি হয়েছে, তবে আগেরটার চেয়ে বেতন ভালো। আজকে ওদের কারোর কাজ নেই, তাই নিজেদের চেয়েও প্রেমিকাদের বাসা পাল্টানোয় 2 পুরুষের মাথা ব্যথা বেশি। এই যে তীব্র শুরু থেকে কাজে বহাল। সে 4 জন লোক ভাড়া করেছে মালামাল টানাটানির জন্য। তাদের সাথে নিয়ে দুরন্ত পায়ে ঘরে এলো নাহিদ। ঘোষণা দিল উঁচু স্বরে, আন্টি ওনারা এসেছেন, কি কি নিতে হবে? আয়েশা আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। নাহিদের সাথে 4 জন রোগা পাতলা লোক দাঁড়িয়ে। ভদ্রমহিলা আসবাব দেখালেন। এক এক করে কাঁধে তুলে নিচে নামলেন তারা। তীব্র কেটে আছে, তার কাঁধে মালামাল তোলার তদারকির দায়িত্ব। আয়েশা চূড়া থেকে কড়াই নামিয়ে রেখে নিজেও লোকগুলোর সাথে সাথে চললেন। কোথায় কি ঠোকাঠুকি দিয়ে নষ্ট করবে, একটু সাথে থাকা ভালো। নাহিদ আর যায়নি, সে ঘরেই রয়ে গেল। গলা তুলে একবার দেখলো ভেতরটা। চোখের ভেতর হন্যে ভাব। যাকে খুঁজছে সে কই? কাঙ্ক্ষিত মানুষ তখনই এলো। নাহিদের কণ্ঠ শুনে হাতের সব কাজ ফেলে আসা। অমনি দুজন মুখোমুখি হয়। চপল নুহা এক প্রস্থ গুটিয়ে গেল সাথে। কপলেই ফুটল লাল পলাশের ঝাঁক। নাহিদের সরাসরি দৃষ্টি, যাতে ঘায়েল হয়ে নার্ভাসনেসের ঘাম ছুটল তাই। তীব্রকে দেখলে পুষ্পিতা তো লজ্জা পেত কেন, সব সে এখন হাড়ে হাড়ে বুঝছে। কুণ্ঠার বান বুকের ভেতর লুকাতে চাইল নুহা। এই যে নাহিদের সরাসরি তাকানো, এই যে তার ঠোঁটের তরল হাসি, সবকিছু থেকেই রেহাই পেতে গুটি গুটি পায়ে গিয়ে টেবিলে ঘেঁষে দাঁড়ালো। চেয়ারে হাত দিতেই ছুটে এলো নাহিদ, বলল, আপনি পারবেন না, আমি নিচ্ছি। নুহা হেসে ফেলল। ও তো এমনি হাত রেখেছে। ঢ্যাঁড়সটা কি ভাবলো, চেয়ার কাঁধে তুলবেও। ঘাড় নেড়ে বলল, আচ্ছা। নাহিদের কণ্ঠে উচ্ছ্বাস। আমার যে কি আনন্দ হচ্ছে, দুজনে একই সাথে বাসা পাল্টাচ্ছি, যাচ্ছিও একই বাসায়, তাও আবার উপরে নিচে। আপনারা যাবেন ভেবে প্রথমে কিন্তু ভীষণ মন খারাপ হয়েছিল জানেন। তীব্র যে কি সারপ্রাইজটা দিল আমাকে, অত গাট্টা গোটা না হলে ওকে মাথায় তুলে নাচতাম। কিন্তু নুহার মধ্যে একটু চিন্তা দেখা গেল। আয়েশা এখনো জানেন না, কিন্তু নাহিদও একই বিল্ডিং এ উঠছে। শোনার পর যে কি ভাববে, ওকে চুপ দেখে কপাল কোচকায় নাহিদ। কি হলো? না কিছু না। নাহিদ একবার সদর দরজায় দেখলো, তারপর চাইলো ভেতরের ঘরে। পুষ্পিতা যে কাজ করছে আওয়াজ আসছে এখানে। ও আস্তে করে বলল, আপনি প্লিজ সবসময় হাসবেন, আপনার হাসিটা ভীষণ সুন্দর, দেখলে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। নুহা লজ্জা পেল, কেমন জোরালো বেগে ধক করে কাঁপন ধরল বুকে, কিন্তু খোঁচা দিতে ভুলল না। তেরা উত্তর দিল, সেজন্যই বুঝি ভালোবাসতে এত সময় লাগিয়েছেন। নাহিদ ঠোঁট গোছ করে বলে, আবার এসব কথা, পুরনো অতীত টেনে বর্তমানের সুন্দর সময় নষ্ট করতে নেই। ওদের কথার মাঝেই ফিরে এলেন আয়েশা।
হন্তদন্ত পায়ের শব্দে নুহা নাহিদ তৎপর দূরত্ব রেখে দাঁড়ানো। উনি বললেন, দুটো ভ্যান চলে গেছে বুঝলে বাবা, তীব্র সাথে আছে। চেয়ার নিচ্ছ না কেন? লোক আছে তো। সমস্যা নেই আন্টি, এটুকু কাজের জন্য লোক লাগবে না। আরেকবার আপ্লুত হাসলেন তিনি। পরপর তাড়া দিলেন মেয়েকে। তুমি পুষ্পিতাকে নিয়ে যাও, আমি খাবার গুছিয়ে আসছি। আহা, বাড়িওয়ালাকে তো চাবিও বুঝে দেয়নি, যাই দিয়ে আসি। মায়ের কথায় মাথা নাড়ল নুহা। পুষ্পিতা ব্যস্ততা টেনে টুনে বসার ঘরে আনলো। একজন ভ্যান চালক এসে নিয়ে গেলেন সেটাকে। আয়শা খাবারগুলো টিফিন কেরিয়ারে ভরেছেন। পুরো বাসা ফাঁকা করে একই সাথে নামলো সবাই। একেবারে সামনে পুষ্পিতা, তারপর আয়েশা, নুহা, আর একদম পেছনে নাহিদ। চ্যাপটা কাঁধে কাঠের চেয়ার। সম্মুখে হেঁটে যাওয়া নুহাকে দেখে কিছুক্ষণ চোখ জুড়ালো সে। ফিসফিস করলো আচমকা, নুহা, আজকে আন্টিকে বিয়ের প্রস্তাব দিয়ে দিই। মেয়েটা চমকে চাইল, চোখ প্রকট করে বলল, আপনি কি পাগল? এই কাজের মধ্যে আপনার বিয়ের কথা মাথায় এলো কেন? ছেলেটা বড় নিষ্পাপ ভাষায় বলল। জানি না, আপনাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না এখন। নুহা জিভ কাটল, হাঁসফাঁস করে দেখল মাকে। আয়েশার খেয়াল বোধ হয় এদিকে নেই। আরামসে সিঁড়ি ভাঙছেন তিনি। ও একটু স্বস্তি পেল, পিছু ফিরে মুখ বেঁকিয়ে বলল, আগে আপনি ছেড়ে তুমিতে আসুন, তারপর বিয়ে। নাহিদ পরাস্ত গলায় বলল, প্র্যাকটিস করছি তো, কাল রাতে অনেকবার করেছি, কিন্তু অভ্যেস নেই বলে মুখ ফসকে আপনিই বেরিয়ে যায়। এখন থেকে রোজ আপনার কাছে এসে 2-3 বার তুমি বলে ডাকবো, আপনিও কিন্তু তুমি করে বলবেন। নুহা মাথা কাত করল। আগে আপনি, তারপর আমি। আচ্ছা আচ্ছা, আমি এখন যাই। অধীর পায়ের গতি বাড়ালো নাহিদ। আয়েশাকে ছাপিয়ে নেমে গেল নিচে। চওড়া দেহের প্রস্থান পথে মুখ বনে চেয়ে রইল নুহা। এত সরল একটা মানুষ, কি নির্মল হাসি, কি পাপহীন কথাবার্তা। এমন মানুষ একান্ত হয়ে ওর জীবনে এসেছে। ভালো থাকতে আর কি চাই? নিচে এসে হঠাৎ দাঁড়িয়ে গেলেন আয়েশা। দেখা দেখি নুহাও থমকালো। ভদ্রমহিলা ছট করে ফিরতেই ঘাবড়ে গেল মেয়েটা। শঙ্কা জাগলো মনে, ওকে কিছু করেছে? আম্মু এভাবে দেখছে কেন? আয়েশা থমথমে গলায় বলেন, সবে ফার্স্ট ইয়ারে পড়ছো, এখন মন দিয়ে পড়াশোনা করার সময়। বিয়ের সাথে অনেক দূরে। ছেলেটা আমারও পছন্দ। সময় হলে আমি নিজেই সবকিছুর ব্যবস্থা করব। এর আগে কোনো বাড়াবাড়ি নয়। পুরোটা গড়গড় করে বললেন তিনি। অমন করে আবার হেঁটে গেলেন সামনে। শুধু নুহার নিঃশ্বাসটা আটকে বসল গলাতে। এর মানে আম্মু সব শুনে ফেলেছে। নাহিদ যে তখন বলল ওকে ছাড়া থাকতে পারছে না, এটাও। এ বাবা, ছি! নুহা লজ্জায় কোথায় ডুববে জায়গা পেল না। শুধু মাথায় হাত দিয়ে হতাশ শ্বাস ফেল। বিড়বিড় করলো, আমি এখন আম্মুকে মুখ দেখাবো কি করে? সালমা বেগম রওনা করেছেন। জ্যাম পেরিয়ে আসতে কতক্ষণ আগে। ভদ্রমহিলার গোছ গাছের হাত ভারো। নিজের বাড়িতেও সাধ্যমতো সব তকতকে করে রাখেন। নুহাদের পুরো ফ্ল্যাটের জিনিস বইতে মোট 4টা ভ্যান লাগলো। প্রথম ভ্যানটা সাথে নিয়ে আগে আগে চলে গেল তীব্র। ব্যাপারটাই পুষ্পিতার একটু মন খারাপ হয়। চুপচাপ খালি ভ্যানের পেছনে উঠে বসল সে। নুহা পাশে বসতেই যাবে অমনি কোত্থেকে এসে দাঁড়ালো নাহিদ। অস্থির চিত্তে বলল, আমার পাশে বসুন। না না, বসো। নুহা চোখ রাঙালো, বোঝালো পুষ্পিতা আছে। কিন্তু উদাস মেয়েটাকে দেখে মনে হলো এসব খেয়ালই করেনি। বৃহ নয়নের মনোযোগ পিচের রাস্তায় আটকে। নাহিদ হাফ ছাড়লো। বসতে বসতে বলল, শোনেনি। এরপর আয়েশা বসলেন। ফুরফুরে হাওয়া সাথে নিয়ে ভ্যানটা তরতরিয়ে ছুটে চলল সামনে। বিল্ডিং এর এখানে মাল ভর্তি পিক আপ দেখে অবাক হলেন আয়েশা। এগুলো তো ওনাদের নয়। ওনারা যে শুধু ভ্যান ভাড়া করেছেন। এসব কার? পরপর ভাবলেন একই দিনে হয়তো আরো ভাড়াটিয়া উঠছে। তখনই কাছে এসে দাঁড়ালো নাহিদ। আয়েশাকে কপাল কুঁচকে কোথাও একটা চেয়ে থাকতে দেখে বলল, কোনো সমস্যা আন্টি? না, আসলে এই পিক আপটা। এতটুকুতে ও আগ বাড়িয়ে বলল, ওহ, ওটাতে আমাদের জিনিসপত্র। আয়েশা আকাশ থেকে বললেন, তোমরাও কি এই বাড়িতে ভাড়া নিচ্ছ? জি। আপনাকে সেদিন তীব্র বললো না এ মাসে বাসা ছাড়ার কথা? আয়েশা মহাচিন্তায় পড়ে গেলেন। তীব্র বলেছিল ওরাও একই মাসে বাসা ছাড়ছে, কিন্তু বাড়িটাও যে এক তা তো বলেনি। কয়তলায় উঠেছো তোমরা? 4তলার F4। আমি তো জানতামই না তীব্র আগে ভাগে এখানে বাসা দেখে রেখেছিল। বললো 3তলার পাশাপাশি খালি পাইনি, পেলে নিয়ে।
বলতে বলতেই ছেলেটা নিজেই আটকে গেল। হুঁশে এলেও একটু বেশি গড়গড় করে ফেলছে। থতমত ভাব করে কথা ঘোরালো। আমি যাই। পালায় পালায় ভাব করে চলে গেল নাহিদ। কিন্তু আয়েশার ভাবনা গেল না। পুষ্পিতা ফ্ল্যাটে শিফট নিল, আর ওরাও বাসা পাল্টালো। একই দিনে একই বাড়ি, তাও আবার 3 তলায় পাশাপাশি খুঁজছিল তীব্র। এসব কি নাহিদ নুহা দুজন দুজনকে পছন্দ করে বলে, নাকি অন্য কোনো ব্যাপার? আচ্ছা, কোনোভাবে কাণ্ডগুলো তীব্র পুষ্পিতার জন্যে করছে না তো? আয়েশার কাছে চট করে যেন প্রশ্নের উত্তর ধরা দেয়, পরিষ্কার হয়ে দাঁড়ায়। পেছনের সব চিত্রপট তীব্র পুষ্পিতাকে এ অবধি যতবার পাশাপাশি দেখেছেন আজ পর্যন্ত চোখে লাগেনি। কিন্তু এইবার ঘটনাগুলোর ফলাফল জড়িয়ে দুইয়ে দুইয়ে 4 হয়ে গেল। পুষ্পিতা আশপাশ দেখতে দেখতে হাঁটছিল। তীব্র তো বলে এলো গেটেই দাঁড়াবে, এখানে নেই। তাহলে কি ভেতরে চলে গেছে? ওর জন্য একটু অপেক্ষাও করলো না। কিন্তু মানুষটা তো এমন না, নিশ্চয়ই কোথাও গিয়েছে। কোথায় গেল? তার নম্র পায়ের গতি আয়েশা নুহা নিমিষেই ছুঁয়ে ফেলে। পাশাপাশি আসতে পুষ্পিতার নজর পড়ল নুহার হাসি হাসি মুখে। কদিন ধরে খুব হাসছে ও, আগের মতো লাফাচ্ছে, গল্প করছে। পুষ্পিতার এত ভালো লাগে এখন, আবার পুরনো নুহাকেই ফিরে পেল কাছে। কিন্তু একটা ব্যাপারে খুব খটকা লাগছে পুষ্পিতার। নুহা কদিন ধরে হুটহার বাসা থেকে বের হয়ে যায়, তাও আবার রাতে। জিজ্ঞেস করে বলে ছাদে হাঁটতে যাচ্ছি। একবার পুষ্পিতাও যেতে চাইলো, কিন্তু ও নেয়নি। 2 সপ্তাহ পর পুষ্পিতার পরীক্ষা। সেই ছুতো দেখিয়ে টেবিলে বসিয়ে রাখলো। সেদিন তো নাহিদের সাথে ফিসফিস করতেও দেখেছে। দেখা হলেই দুজনের চোখাচোখিতে মিটিমিটি হাসি। আর ওই যে তখন আসার সময় নাহিদ যে হুলস্থুল বাঁধালো নুহাকে পাশে বসাতে, পুষ্পিতাও সব স্পষ্ট শুনেছে। এখনো তো মনে হচ্ছে তীব্রর কথাই ঠিক, ওদের মধ্যে নির্ঘাত কিছু আছে। কিন্তু থাকলেও বা নুহা বলে না কেন ওকে? লজ্জা পায়, নাকি ওকে আর আগের মতো ভালোবাসে না? ভাবতেই মুখ কালো করে পাশ ফিরল পুষ্পিতা। নুহাও ফিরল তখনই। কি দেখছিস? হাস্যহীন চেহারায় দুপাশে মাথা নাড়ল। নুহা চোখ নাচিয়ে বলল, আজকে না তোকে একটা কথা বলবো, বুঝলি? অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, কিন্তু পারিনি। সব কাজ শেষ করে ফ্রি হই তারপর। হ্যাঁ, এই এক কথায় পুষ্পিতার মন খারাপ হুড়মুড় করে পালালো। মুচকি হাসল সে। নুহা কি বলবে সে তো জানা কথা। পুষ্পিতা ঘাড় কাত করল, ছোট করে বলল, আচ্ছা। সবাই মিলে 3 তলায় এলো। ঘরের দরজা তখন বন্ধ। পুষ্পিতা পা বাড়াতে গিয়েও থামে। এই ফ্ল্যাটটা ওর জীবনের প্রথম স্বপ্ন পূরণের গল্প, যেটা ও না চাইতেও পেয়েছে, তাও আবার বিনা পরিশ্রমে। হোক তাও তো ওর নিজের জিনিস এটা। আর সেখানেও তীব্রকে ছাড়া কি করে ঢুকবে? এতদিন ধরে পুষ্পিতা যে অন্তপটের স্বপ্ন এঁকে গেল, তীব্রর হাত ধরে একই সাথে গৃহপ্রবেশ হবে। বাস্তবে হাত না ধরুক, অন্তত মানুষটাকে পাশে তো চাই। আয়েশা সবার সামনে ছিলেন। ভেজানো দরজা হাত দিয়ে ঠেললেন তিনি। কাঠের দৌড়টা ঠা করে খুলে ও পাশের দেয়ালে মিশে লাগলো। সঙ্গে সঙ্গে কতগুলো পুরুষালীর স্বর চিৎকার ছড়ে। ওয়েলকাম। পিলে শুদ্ধ চমকে গেল সকলে। ভেতরে চোখ যেতেই বিস্ময়ের পাহাড় ধষ্ট মাথায়। পুষ্পিতা নিস্তব্ধ বিমূঢ়, অস্ত্রযুগলের বন্দিদশা দুপথে সরে গেল। চোখ পড়ল সম্মুখে দাঁড়ানো ওই প্রার্থী মানুষের। শুধু সে একা নয়, পুরো দলবল এখানে। শাফিন, মিরাজ, আরমান, মুশফিক সবাই। দেয়ালে বেলুনের মেলা, রংচঙে কাগজে তৈরি ফুল কস্টেপে কয়েদি। তার চোখে তার মাঝে বড় বড় ইংরেজি অক্ষরে বসানো, পুরোটা মিলে তৈরি ওয়েলকাম পুষ্পিতা। নুহা সব তাজ্জব হয়ে দেখছে। ও নিজেও কিছু জানতো না। দৃষ্টিতে প্রশ্ন নিয়ে নাহিদের দিকে চাইল সে। ছেলেটা কণ্ঠ নামিয়ে বলল, বিট্টু কদিন ধরেই প্ল্যান করছিল, সেই অনুযায়ী আমরা কাল রাতে এসে সব সাজিয়ে গিয়েছি। কত ভালোবাসে দেখছেন, প্রেমিকাকে ফ্ল্যাটও দেয়, আবার ওয়েলকামও করে। নুহার দু চোখের সাথে মন জুড়িয়ে গেল। রোদের মতো হাসি দিয়ে দেখলো পুষ্পিতাকে। মেয়েটার মুখবিভরে পূর্ণিমার রাত, কত খুশি দু চোখে। যে খুশি দেখে নুহার মনে হলো সেদিন তীব্রর পরিচয় লুকিয়েও কোনো ভুল করেনি। যদি তক্ষুনি ভুল করে রাগের বশে পুষ্পিতাকে সব বলে দিত, এই অনাথ মেয়েটার এত খুশি হওয়া হতো কখনো? তীব্র তো মানুষ নয়, পুষ্পিতার জীবনে নেমে আসা স্বয়ং স্বর্গদূত, যে ভালোবাসার ছলে প্রেমিকার জন্য সব করতে পারে। সবার সব বিস্ময় ছাপিয়ে এগিয়ে এলো তীব্র। বিহব্বল পুষ্পিতাকে
ক্ষুরধার দৃষ্টি তার। পাশে দাঁড়ানো প্রৌঢ়ার দিকে কোনো মনোযোগী নেই। বড্ড সাবলীর খসখসে হাতটা সামনে বাড়িয়ে বলল, এসো। পুষ্পিতার সম্মোহনের ন্যায় চেয়ে হাতে হাত রাখলো শব্দবিহীন। বিবশ পাটা বাড়িয়ে ঢুকলো ভেতরে। অমনি দুপাশ থেকে বন্ধুরা ফুল ছিটিয়ে দেয়। গোলাপ গাধার পাপড়িগুলো উড়ে উড়ে ওদের গায়ে লুটিয়ে পড়ে। পুষ্পিতার ঠোঁট দুটো হাসির তোড়ে খুলে গেল। নাহিদ এক লাফে ভেতরে এসে বলল, আমিও দেই, আমারও তো ভাবি। সহসা ভ্রু টান টান করলেন আয়শা। সব কৌতূহল যেন কাটায় কাটায় মিলছে। এর মানে নিচে বসে যা ভেবেছেন সব ঠিক। তড়িৎ মেয়ের দিকে চাইলেন তিনি। নুহা এই চাউনের মানে বুঝল। একটা চোর চোর ভাব করে ঘাড় চুলকালো সে। আয়শা ফোঁস করে শ্বাস ফেললেন। দুপাশে মাথা নেড়ে বললেন, দুই বন্ধু তাহলে একই সাথে উচ্ছনে গিয়েছো? তাই তো বলি, হঠাৎ পাশের বাড়ির ছেলেরা আমার চেয়ার টেবিল টানে কেন? এবার না বুঝলাম। আমি সাদা মনে কাদা রাখিনি, অথচ ঠিকই আমার মেয়েরা কাদায় গড়াগড়ি খাচ্ছে। বা নুহা মাথা নুয়ে ঠোঁট উজালো। সবসময় মুখে খই ফুটলে কি হবে? আজকে সে বোবা। মায়ের কথার বিপক্ষে কোনো জবাব জানা নেই। আয়শা গম্ভীর গলায় বলেন, ঠিক আছে ঠিক আছে, অত ভদ্র সাজতে হবে না। যা করার সে তো দুজন করেই ফেলেছ। সালমা বা আসুক, তারপর বাকি কথা হবে। আমাদের আর কি, খরচ তো কমে গেল। দুটো বিয়ে এখন একসাথে একই সেন্টারে দেওয়া যাবে। নুহা বেখেয়ালে মাথা নাড়তে গিয়েও সজাগ চোখে চাইল। অমনি মিটিমিটি হাসলেন আয়শা। মেয়েটা ফের লজ্জা পায়। নিম্নষ্ট চেপে গলায় রাখে চিবুক। মা এত সহজে মেনে নিল? অবশ্য মানা করার উপায়ও আছে। ও আর পুষ্পিতা দুজনেই তো বেছে বেছে দুটো রত্ন জোগাড় করেছে। জেনে শুনে এমন রত্ন ফেরানোর সাধ্য আছে কারো? ভেতরে ঢুকেও আয়েশা একটু বিব্রত হয়ে পড়লেন। এখানে এখন থাকা ঠিক হবে? ছোট ছোট ছেলে মেয়েগুলো আনন্দে করছে, তার মাঝে উনি বুড়ো মানুষের কি কাজ? তখনই ওনার দিকে চোখ পড়ে মিরাজের। এই রে, এই খালাম্মার কথা তো মনেই ছিল না। বিট্টুটাও যে কিছু বলেনি। প্রেমিকাকে স্বাগতম জানানোর উত্তেজনায় বোধহয় সব ভুলে গেছে। ওরা যা যা পরিকল্পনা করলো সেসব আয়েশা থাকলে হবে কি করে? কিছু একটা করতে হচ্ছে তো। সহসা এগিয়ে আরমানের কানে কানে কিছু বলল সে। ছেলেটা মাথা নাড়ল। চট করেই আয়েশার কাছে এসে বলল, আন্টি আপনি এখানে কেন? এই বাসায় ছাদটা এত সুন্দর না, চলুন আপনাকে ঘুরিয়ে আনি। বাইরে টাক ফাটা রোদ। অন্য সময় হলে যেতেন না আয়েশা, কিন্তু এই মুহূর্তে ভালোই হলো। ঘাড় নেড়ে বললেন, এসো। পুষ্পিতা ঘরের চারপাশ দেখছিল। হঠাৎ কানে এলো গিটারের শব্দ। গলায় গিটার ছুড়িয়েছে সাফিন। চুমচুম করে সুর তুলল। কিন্তু পুষ্পিতা চমকে গেল। তীব্রকে মুখ খুলতে দেখে নীরের জমাট স্বরে গান ধরল সে। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरे वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। পুষ্পিতা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল। বিবাহের তোরে ক্ষুদ্র মুদে আসছে। উনি গান জানেন, তাও এত রোমান্টিক গান। সেই গাড়ির ভেতর গান চালানো মানুষটাকে দেখছে তো। নুহার ঠোঁটে হাসির ফোয়ারা। আচমকা উপাস হতে পাশে এসে দাঁড়ান নাহিদ। বলল নিষ্পিস করে, আমার না ওদের দেখে আরো তাড়াতাড়ি বিয়ে করতে ইচ্ছে করছে। ও বিরক্ত চোখে চাইল। আপনি কি একটু চুপ করবেন? দুদিন হলো প্রেমে পড়লো আর এখনই বিয়ে বিয়ে করছে। তাহলে যেটা করতেই হবে সেটা বলবো না? না, বলবেন না। আমার লজ্জা লাগে, বোঝেন না কেন? নাহিদ ঠোঁট চেপে হাসল। ভ্রু উঁচিয়ে বলল, তাই তুমিও লজ্জা পাও? দেখি তো লজ্জা পেলে আপনাকে, না মানে তোমাকে কেমন লাগে? নুহা লজ্জা পেল কিনা কে জানে, তবে ফিক করে হাসল। বলল, আপনি তুমি এইসব ঠিক করুন, তারপর লজ্জা পেয়ে দেখাবো। নাহিদ চসূচক শব্দ করল। এই এই এক জায়গায় এসে এসে আটকে যাচ্ছে। আর ওর জিভটাও না প্রেমে পড়তে এমন মির্জাফর হয়ে গেল কেন? ততক্ষণে তীব্রর গান শেষ। প্রফুল্লতায় একাকার হয়ে সবাই হাত তালি দেয়। শব্দে ঘোর কাটল পুষ্পিতার। এক পল চোখ নামিয়ে আবার চাইলে ওর দিকে। তীব্র বলল,
বাড্ডার বখাটে বিট্টু তোমার জন্যে গান শিখেছে, মুখস্থ করেছে, বেসুরো গলায় গেয়েছেও প্রথমবার। খুশি হয়েছো? মিরাজ লাফিয়ে চড়িয়ে বলল, খুশি মানে? আবালবাদ খুশি। বাবির চোখ মুখ দেখে বুঝতে পারছিস না কেমন মুগ্ধ হয়ে গেছে? আরে প্রথমবার গিয়ে তো ফাটিয়ে দিলি বিট্টু, মনে হলো সাক্ষাৎ অরিজিৎ সিং আমার সামনে এসে গেল। তীব্র কপাল কুঁচকে চাইল, যাতে স্পষ্ট বিরক্তি। ও জিভ কেটে বলল, একটু বেশি প্রশংসা করে ফেললাম তাই না? আচ্ছা থাক, তাতে কি, চল কেক কাটি। যা, রোদ আলমানটা আন্টিকে নিয়ে ছাদে বেশিক্ষণ টিকতে পারবে না। নুহা অবাক হয়ে বলল, কেকও আছে নাকি? মুশফিক বলল, শুধু কেক না, আরো অনেক কিছু আছে। 4 কোণার ছোট একটা টেবিল, উপরে গোলাকার ভ্যানিলা কেক, গায়ে গুটি গুটি অক্ষরে লেখা, তোমার বাড়িতে তোমাকে স্বাগতম। পুষ্পিতা হতবিহ্বল এসবে। এতটা যত্ন, এতটা গুরুত্ব কোনোদিনও পায়নি। তীব্রর সাথে দেখানো হলে হয়তো আজও পেত না। তার পেলবো ডান হাতটা মুঠোয় নিয়ে তীব্র কেক কাটে, একটা ছোট টুকরা মুখে পুড়ে দেয়। শাফিন দেয়ালের গায়ে গিটার দাঁড় করিয়ে রাখলো, এসে বলল, এবার তাহলে আসল কাজ। বাকিরা সায় মিলিয়ে হইচই করে, নাহিদও বাদ নেই। নুহা কিছু জানে না বলেই বোকার মতো চেয়ে। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কি কাজ? কেউ কোনো উত্তর দিল না। শাফিন পকেট থেকে একটা লাল বাক্স বের করে এগিয়ে দিল। তীব্র ধরল, তারপর আচমকা এক হাঁটু গেড়ে বসলো পুষ্পিতার সামনে। তরুণী থমকে গেল, চমকালো। তীব্র বাক্স মেলে ধরে স্বর্ণে বাঁধানো চকচকে আংটি ঝলক তুলল সেথায়। শাফিন মিরাজ মুখে আঙুল গুজে সিটি বাজাচ্ছে। নুহা উল্লাসের ধরে কি করবে ভেবে পাচ্ছে না। চোখে মুখে সবার বাদ ভাঙা আনন্দ আজ। ঠোঁট ভরেছে তুষ্টুইর হাসিতে। শুধু তীব্র পুষ্পিতার নিশ্চল নয়ন একে অন্যতে বন্দী। মেয়েটা যখন জ্বরের ন্যায় চেয়ে তীব্র বলল, আজ ভালোবাসার কথা বলবো না ভীতু মেয়ে, আজ বলবো তুমি আমার একজন হও। ভীতু মেয়ে, শুধু আমার হও। আমার নিঃশ্বাস ফুরিয়ে আসার মাঝে আমার বেঁচে থাকার কারণ হও। তারপর থামলো সে, এক ফোঁটা দম নিল, জিজ্ঞেস করলো কেমন স্বরে, তীব্রর বুকের ঠিক বাঁ পাশটায় সারা জীবনের জন্য বন্দি হতে তুমি কি তৈরি ভীতু মেয়ে? আনন্দ কিংবা খুশি, দুইয়ের দোটানায় পুষ্পিতার আকাশ ভেঙে কান্না পেল হঠাৎ। কোত্থেকে যেন একটা বেদনার উত্তাপ ছুটে এলো গলায়। টলমলে চোখে মাথা নাড়ল সে। তীব্র স্বস্তিতে হাসে। পুষ্পিতার লম্বা চিকন অনামিকায় আংটি গড়িয়ে দেয়। উঠে দাঁড়ালো, তারপর দূরত্ব ঘোচালো শরীর এগিয়ে। পুষ্পিতার চোখের জল গড়িয়ে পড়ার ভাব, বড্ড যত্নে সেটুকু মুছে দিয়ে বলল, সেদিন বলেছিলাম না তুমি আর কাঁদবে না? আমিও তো তোমাকে কাঁদাতে আসিনি ভীতু মেয়ে, আমি তোমায় ভালোবাসতে এসেছি, সুখের যন্ত্রণায় মারতে এসেছি তোমায়। গোটা ঘরে তীব্রর কথা ছাড়া আর কোনো শব্দ নেই। মিরাজ, মুশফিক, নাহিদ, শাফিন সকলেই বিমুগ্ধ চোখে তাকিয়ে। তীব্রর অতীতের সাক্ষী তারা, প্রত্যক্ষ পরোক্ষ সবেতেই অতপ্রতভাবে জড়িয়ে। যে ছেলেটা সকাল শুরু করত কারো নাক ফাটিয়ে, যার রাত ফুরাতো মদের নেশায়, সে আজ এক নারীর প্রেমে কত বদলে গেছে। শুধু কি বিট্টু একা? ওরা বদলায়নি? এই যে শাফিন চাকরি করছে ঢাকায়, কত সহজ জীবন তার। মিরাজ টিউশন নিয়েছে। মুশফিক আরমান এখনো কিছু করছে না, তবে করার চেষ্টা করছে খুব। এই একটা ব্যাপারে নাহিদ ওদের ইন্সপিরেশন। নিজের যোগ্যতার কি দারুণভাবে কাজ পায় সে। ওরাও না হয় নিজের মেধা খাটিয়ে দেখুক। একেবারে না হলে বিট্টু তো আছে। শাফিন সবাইকে ইশারা করলো, বোঝালো এখান থেকে চলে আসতে। এবার ওদের আলাদা স্পেস প্রয়োজন। কেউ কোনো গাইগুই করলো না, নিঃশব্দেই এ পাশের ঘরে চলে এলো। বসার ঘরে রয়ে গেল শুধু ওই দুজনের নামে। কিন্তু তাদের আদৌ এসবে খেয়াল আছে? দুজন যে দুজনায় মেয়েতে। পুষ্পিতার চোখ মোছালেও আবার জলের পুকুর হলো তা। ভেজা গলায় বলল, একটা অনাথ মেয়ে যার নিজের বলতে কিচ্ছু নেই, তার জন্যে এত কিছু করছেন, এমন কেন আপনি? তীব্রর সুদৃঢ় জবাব, কারণ আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি, আকর্ষণ দিয়ে নয়। পুষ্পিতা ঝট করে বুকে মিশে গেল। ঠিক সেদিনের মতো কোমল কালো চুলে হাত বোলায় তীব্র। মাথার এক পাশে চুমু খেয়ে মুখটা হাতে তুলে আনে। ঠিক চোখের তারায় চেয়ে বলে,
সেদিন মনে মনে বলেছিলাম, আজ তোমার সামনে আবারও বলছি, আমার আর কিছু চাওয়ার নেই ভিতমে। শুধু চাই তুমি আমায় এতটাই ভালোবাসো যাতে তোমাকে ছাড়া আমার শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে আসবে। পুষ্পিতার মাথায় চট করে দুষ্টুমি চেপে বসল। কান্না ভরে দুষ্টু হাসল সে, ঠোঁট বেঁকিয়ে বলল, ইস, সব কত বখাটে একটা। তীব্র শব্দ করে হেসে উঠল। ফর্সা কাপড় নুয়ে ঠুকলো ওর কপালে, বলল, এই বখাটে তোমায় কত ভালোবাসে যদি বুঝতে। তুমি আমার জীবনের একটা অংশ নাও ভিতমে। তুমি আমার হৃদয়ের মালকিন। আমার তোমাকে দরকার, আজকে, কালকে আর সব সময়। কথা দাও কখনো ছেড়ে যাবে না। তীব্র হাত বাড়ালো। নীরব আশ্বাস চাইল তার। সেই হাত ছুতেই পুষ্পিতা ছটফড়িয়ে ওঠে। ধরফড়িয়ে সেও হাতটা বাড়াতে চায়। তক্ষণিও ঘর হতে মুশফিক ছুটে এলো। পায়ের শব্দে পুষ্পিতার বাড়ানো হাত থামে। ফিরে যায় দুজন। মুশফিক হড়বড় করে বলল, বিট্টু, সাফিন অসুস্থ হয়ে পড়েছে, কেমন যেন করছে। তীব্রর ত্রস্ত নিজের হাত নামিয়ে ফেলল। উদ্বিগ্ন চিত্তে ছুটল সেথায়। পিছু নিল পুষ্পিতা, কিন্তু কথা দেয়া সেসব যে আর হলো না। সাফিন কেশে টেসে একাকার, বুকের শ্বাস জোরালো, হিস হিস শব্দ হচ্ছে তাতে। চোখ মুখ লাল, কোটর থেকে পানি পড়ে গলা ভেজার দশা। কাশির সাথে মুখ থেকে লালা বের হতে দেখে বন্ধুরা আরো উতলা হয়ে পড়ল। এই তো সারাদিন ছেলেটা ভালো ছিল, গিটার বাজাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, হুট করে এমন করছে কেন? তীব্র ছুটে এসে পাশে বসল। মুশফিককে বলল, হাসপাতালে নিতে হবে, জিভ বার করো। সাফিন কাশতে কাশতে কিছু বলতে চায়, কিন্তু মুখ থেকে কথা ফোটে না। বন্ধুরা তার কথা শোনার অপেক্ষাও করল না। গাড়ি বের করতে চারজন চার হাত পা ধরে রওনা করল হাসপাতালের পথে। পুষ্পিতা নুহা দুজনেই শঙ্কায় কাঠ। কি থেকে কি হয়ে গেল? আরমান ও আয়েশাকে নিয়ে নেমে এসেছে। সেও দৌড়ে যাচ্ছে বাকিদের সাথে। আয়েশা সেদিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। হুট করে বুকের ভেতর কিছু একটা কামড়ে ধরল। মনে হচ্ছে এত সুখের মাঝে একচোট ভয়ানক অসুখের বৃষ্টি আসবে, যার তোরে ভেসে যাবে সাজিয়ে রাখা সবকিছু। সাফিনকে হাসপাতালে নেওয়ার সারাদিন কেটেছে। দুপুর গড়িয়ে এখন প্রায় রাতের প্রহর, অথচ এতটা সময় ও তীব্রদের কারোর কোনো খবর নেই। পায়চারি করতে করতে নুহা অনেকবার নাহিদের নাম্বারে ডায়াল করলো। তীব্রকেও কল দিল, কিন্তু ওপাশ হতে কারোর সাড়া এলো না। পুষ্পিতার ফর্সা মুখ ফ্যাকাশে, আলো বাতাসে ভরা বাড়িতেও ঘেমে চটচট করছে শরীর। সালমা বেগম রাহাতকে নিয়ে সূর্য থাকতেই পৌঁছেছেন। তিনি কেবল শুনেছেন পুষ্পিতার স্যারের বন্ধু অসুস্থ হয়ে পড়েছে। আয়শা এখনো সব বিস্তারিত কিছু জানাননি। মেয়ে দুটো চিন্তায় মরছে। এমন মুহূর্তে খুশির খবর তিনি বলবেন কোন মুখে? পুষ্পিতা অধৈর্য হয়ে উঠে দাঁড়ালো। নুহার ফোন কলে তীব্র ধরছে না দেখে ভাবল সরাসরি হাসপাতালে চলে যাবে। দূরের পথ হলেও যাবে। মানুষটার খোঁজ নেই, ও হাত ঘুটিয়ে বসে থাকতে পারবে কখনো? পুষ্পিতা ব্যগ্রচিত্তে হাঁটতে থাকা নুহার কাছে এলো। কথা তুলতেই যাবে, তখনই দরজায় শব্দ হয় কেউ এসেছে। করাঘাতের উচ্চধ্বনি স্পষ্ট। দুই তরুণীর দুশ্চিন্তায় বুধ মুখবিভরে আশার পদ্ম ফুটল অমনি। শুধু কি ওরা? আয়েশা নিজেও ভেতরের ঘর হতে ত্রস্ত বেরিয়ে এলেন। পুষ্পিতা উড়ে গিয়ে দরজা খুলল। ওপাশে অবসন্ন নাহিদ তীব্র দুজনেই দাঁড়িয়ে, বাকিরা নেই। ওর আগেই নুহা হড়বড় করে বলল, কি ব্যাপার ভাইয়া, এতবার ফোন করলাম রিসিভ করলেন না কেন? ফোন করেছিলে? তীব্রর ভাবমূর্তি এমন যেন জানি না কিছু। নিশ্চিত হতেই পকেট হাতিয়ে ফোন বের করলো। স্ক্রিনে একবার চোখ বুলিয়ে বলল, ও সাইলেন্ট ছিল, শুনতে পাইনি। নুহার রাগ হলো। তারা এখানে অস্থিরতায় কুপকাত। পুষ্পিতাটা তো আরেকটু হলে অজ্ঞান হয়ে যেত। আর ওনারা কিনা ফোন সাইলেন্ট করে ঘুরছে। মেয়েটার পুরো ক্ষোভ গিয়ে বর্তারা নাহিদের ওপর। খ্যাক করে বলল, আপনার ফোন কোথায় ছিল, তোলেননি কেন? ছেলেটা মাথা চুলকায়, মিনমিন করে, না আসলে ওই। কি না মানে ওই শুনি? এদিকে যে এতগুলো মানুষ চিন্তা করছে, আপনার কোনো হুঁশ নেই? মেয়েরই ধমকে বেচারার মুখটা শুকিয়ে যায়। আয়েশা মুখ খুলেন এবার। মেয়েকে পাল্টা ধমকে বললেন, আহা, চুপ কর তো তুই, আমাকে কথা বলতে দে। তা হ্যাঁ বাবা, তোমার বন্ধু এখন কেমন আছে? নাহিদ বলল,
ভালো আছে আন্টি, এই তো বাড়িতে পৌঁছে দিয়েই এলাম। কি হয়েছিল ওনার? পুষ্পিতা জিজ্ঞেস করলো। নাহিদ একটু ভাবুক হয়ে বলল, ব্যাপারটা একটু কনফিউজড বুঝলে। ডাক্তার বলছে অ্যালার্জির জন্যই অবস্থা, কিন্তু সাফিনের শুধু চিংড়িতে অ্যালার্জি। ও তো চিংড়ির আশপাশও মারায় না। মিরাজরাও একই কথা বলছে। আজকে তো দূর, গত 3 দিনে ওরা বাসায় কোনো চিংড়ি টিংড়ি ঢোকায়নি। কি যে হয়েছিল কিছুই বুঝতে পারছি না। রাহাত ঘুমিয়ে পড়েছে। গরমের বিরাট জার্নিতে সারা রাস্তা বমি করেছে ছেলেটা। ছোট্ট মানুষ কাহিল এখন। সালমা ঘরের বাইরে এসে দরজা ভিজিয়ে দিলেন, পাছে শব্দ শুনে উঠে না যায়। ওনাকে দেখে তীব্র সালাম দিল আজ। ভদ্রমহিলার বিস্ময় ভীষণ খাওয়ার জোগাড় হলো তাতে। গতবার মুখের উপর কেমন খ্যাক খ্যাক করে জবাব দিয়েছিল ছেলেটা, কর্কশ ভাষায় বলেছিল কথা। আজ আবার কেমন মুহূর্তেই ভদ্র হয়ে গেল। বিহব্বলতার ধাত সামনে নিলেন তিনি, হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি আপনার ছেলের বয়সী, আমাকে তুমি করে বলবেন। সালমা প্রসন্ন হলেন একটু। আয়েশা এমনিতেই গতবার তীব্র নাহিদ দুজনেরই খুব প্রশংসা করেছিলেন। তার সাথে আজকের হিসেব যেন কাটায় কাটায় মিলল। নাহিদের চোখ পড়ল দেওয়াল ঘড়িতে, চোখ কপালে তুলে পড়ল। এই রে, 9টা বেজে গেছে, আমাদের ঘরের কোনো গোছগাছি হলো না। কাল আমার অফিস আছে তো। পুষ্পিতা ছটফটালো জীবের কথা খসাতে। মানুষ দুটো সকাল থেকে ওদের বাড়ি পাল্টানো নিয়ে কত খাটলো। ওরা যদি একটু গিয়ে সাহায্য করে দেয়, যদি মনি আর আন্টি একটু অনুমতি দিতেন। তার উসখুসের মাত্রা হয়তো বুঝে নিল নুহা। ওরও যে একই ইচ্ছে, নব্য প্রেমের বসন্তে যতটা সময় প্রিয় মানুষের সাথে সময় কাটানো যায়। জীবের ঠোঁট ভিজিয়ে বলল, আম্মু এত রাতে ওনারা কি থেকে কি করবেন, আমরা একটু সাহায্য করে দেব? আয়েশা দ্বিধাদ্বন্দ্বে বলেন। আগে হলে এমন হতো কি না জানেন না, তবে ছেলে মেয়েগুলো একে অপরকে পছন্দ করে বসে আছে। সব জানার পর এত রাতে মেয়ে দুটোকে পাঠানোতে মন খুঁতখুত করছে তার। সালমা তো ভেবেই ফেললেন আপত্তি করার কথা। স্যার হোক আর যাই হোক, পুষ্পিতাকে এই রাতের বেলা কারো ঘর ঘুচাতে পাঠাবেন না তিনি। সবার সব প্রস্তুতিতেই জল ঢাললো ওই একটা মানুষ। বলে দিল এক কথায়, না দরকার নেই, আমাদের অল্প জিনিস, উই উইল ম্যানেজ। নাহিদও স্বর মেলায়, হ্যাঁ, আর এত রাত, এই সময় আপনাদের যাওয়াটা সবাই ভালোভাবে নেবে না। উত্তর শুনে ভীষণ খুশি হলেন আয়েশা। মুগ্ধতা আর দুষ্টতায় চকচক করল চোখ দুটো। এই যে তিনি এক কথায় নাহিদ আর তীব্রকে 2 মেয়ের জন্য মেনে নিলেন, এক্ষুনি যেন আরেকবার হাতে নাতে পেয়ে গেলেন কারণটা। কিন্তু পুষ্পের ন্যায় কোমল তরুণীদের মন খারাপ হলো। দুজনেই দুজনের দিক চেয়ে দীর্ঘশ্বাস ফেললো একবার। তীব্র নাহিদ বিদায় নিয়ে বেরিয়ে যায়। দরজা চাপিয়ে আয়েশা মনে মনে কথা গুছিয়ে ফেললেন। আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি সালমাকে ব্যাপারটা জানাবেন তিনি। নুহার সিদ্ধান্ত না হয় ওনার হাতে, কিন্তু পুষ্পিতা, মেয়েটার সত্যিকারের অভিভাবক তো সালমা বেগমই। পুষ্পিতা একটা পরাস্ত নিঃশ্বাস নিল। তখনই ও ঘর হতে ফোন বাজল তার। বুকের মাঝে ধুকপুকে যে রেশ রংধনুর ন্যায় আকাশপথে জেগেছে, তার তোপে এসে বুঝে নিল এখন কে ফোন করবে। সবাইকে ছাপিয়ে ছুটে গেল মেয়েটা। স্বচ্ছ জলের বুকে নৌকা ভাসার মতনই তীব্রর নাম ভাসছে স্ক্রিনে। উত্তরস্ত তুলে কানে গুঁজল। হা করার আগেই তীব্র ঘোষণা করল, কাল তোমাকে নিয়ে ঢাকায় যাব, মা তোমার সাথে দেখা করতে চেয়েছেন। পুষ্পিতা চমকে বলল, কাল কি করে হবে? না মানে আন্টি অফিসে থাকলেও মনি, রাহাত ওরা তো বাসাতেই আছে। কোথাও যেতে দেখলে মনি প্রশ্ন করবে, রাহাত সাথে যাওয়ার বায়না করবে, কি বলবো আমি? ও যতটা উদ্বেগ নিয়ে বলল, ওপাশ থেকে উদ্ধার এলো ভ্রুক্ষেপহীন, চিল, এত প্যানিক করছো কেন? আমরা ভোরে যাব, তখন তোমার মনি কেন, আকাশের সূর্যটাও টের পাবে না। যদি ঘুম ভেঙে আমাকে খোঁজে? নুহাকে জানিয়ে রাখবে, ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, ও কিছু একটা বলে দেবে সবাইকে। এখন ওসব ছাড়ো, শোনো আমার কথা, কাল মায়ের কাছে যাব, এরপর ফিরে এসে তোমার মনির কাছে বিয়ের প্রস্তাব রাখতে চাইছি। পুষ্পিতার দুগালে পলাশ ফুটে উঠল, মিহি গলায় বলল, কখন যাব? তীব্রর বাঁকা উত্তর, কেন, আমার কাছে আসার এত তাড়া? এমান না। না মানে আসতে চাও না? জি চাই। তীব্রর কণ্ঠ পুরু। এই যে না বললে? পুষ্পিতা অসহায় কণ্ঠে বলল, এমন ফ্যাসাদে ফেলছেন কেন? কয়টায় যাব বলুন না। ভোরে বললাম তো,
তুমি তৈরি হয়ে থেকো, কাল দেখা হবে। তীব্র লাইন কেটে দিল। পুষ্পিতা তাও নিশ্চিত হতে পারল না। আয়েশা সালমা দুজনে ফজরের নামাজ পড়তে ওঠেন। আয়েশা আবার ঘুমালেও মনি তো ছাদে হাঁটাহাঁটি করে। পুষ্পিতা কি করে যাবে তখন? মেয়েটা মুখ কালো করে ঘর ছেড়ে আসতে পা দুটো থমকে গেল জায়গায়। সবাই কেমন আশ্চর্য চোখে চেয়ে, কি অদ্ভুত চাহনি সবার। সব মারিয়ে খটকা লাগলো সালমার দৃষ্টিতে। এমন করে দেখছে কেন মনি? পুষ্পিতা মিয়ে গেল। আর চোখে নুহাকে দেখলো এক পল। মেয়েটা দাঁত দিয়ে নখ খুঁড়ছে, চেহারায় ধরা পড়ার ভাব। সালমা গম্ভীর কণ্ঠে বললেন, কি হলো ওখানে দাঁড়িয়ে কেন? আয়। পুষ্পিতা ঘাবড়ে গেল আরো। এলো পিলপিলে পায়ে। মুখোমুখি দাঁড়াতেই সালমা শুধালেন, তোর তীব্র স্যার নাকি তোকে বিয়ে করতে চায়? পুষ্পিতার বুকটা ছ্যাদ করে ওঠে। তরিত নুহার পানি চাইল। ও দুহাত তুলে বলল, আমি কিছু বলিনি, সব আম্মু বলেছে। পুষ্পিতার চোয়াল ঝুলে যায়। আম্মু বলেছে মানে? আন্টিও জানেন নাকি? হায় আল্লাহ, কিভাবে জানলেন? ভয় ডরে এতগুলো প্রশ্ন তার জিভে এলো না। মুখ গহ্বরে সমাধি নিয়ে ফেলল। আয়েশা ঠোঁট চেপে হাসতেন, বললেন, কি ভেবেছ দুই বন্ধু এভাবে ডুবে ডুবে জল খাবে আর আমি টেরও পাবো না? তোমরা আমাদের পেটে ধরছো নাকি আমরা? পুষ্পিতার বুকে নামাবার ধ্বনি স্পষ্ট, সংকেত পাচ্ছে বিপদের। আন্টি সব জেনে গেছে। দুই বন্ধু মানে নুহার কথাও জানবেই তো। লোকটা যা সব কাণ্ড করলো, কি দরকার ছিল অমন হাত ধরে ওকে ঘরে নিয়ে যাওয়ার? পরপর নিজেকে শাসালো পুষ্পিতা। ও কি কম ব্যহাপনা করেছে আজ? তীব্র হাত পাতা মাত্রই তো নিজেও নাচতে নাচতে হাত এগিয়ে দিল। ইস, মস্ত বড় ভুল হয়ে গেছে। মেয়েটা ভয়ে ভয়ে সালমার দিকে চায়। রমণীর মুখ হাস্যহীন। পুষ্পিতার মরুভূমির ন্যায় গলবিল তার আর সতেজ হলো না। মনি কি তীব্র স্যারকে মেনে নেবেন? যদি না বলে দেয় তখন কি করবে পুষ্পিতা? তীব্রকে ছাড়া কি কেউ বাঁচবে? আবার মনির অমতেই পারবে ওনাকে বেছে নিতে? এসব কথা প্রেমে পড়ার আগে কেন মাথায় এলো না ওর? পুষ্পিতার হাত পা থরথর করছিল। সে সময় সালমা কাছে এসে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন সরাসরি, তুই কি ওনাকে পছন্দ করিস? পুষ্পিতা চিবুক গলায় নিয়ে গেল। একটু করে মাথা নাড়াতেই সালমা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, ওনার বাবা কি করেন? পুষ্পিতার বক্ষভাগ ধক ধক করে কাঁপছে। হৃৎপিণ্ডের সড়ক গতি পরিষ্কার। তীব্রর বাবার পরিচয় দিলেই যে মনি চিনে ফেলবে। তার চুপসে থাকার মাঝে উত্তর দিল নুহা আমতা আমতা করে বলল, আন্টি, ওনার বাবার পেশা দিয়ে কি হবে? বাবা যা মন চায় তাই করুক না। না মানে বিয়ে সংসার সব তো ছেলের সাথে হবে, তাই তো? দেখলেন তো, দেখতে শুনতে তীব্র ভাইয়া কত চমৎকার। আবার কলেজে পড়ায়, সম্মানীয় পেশা। আপনি বাপকে ছাড়ুন, ছেলেকে দেখুন। পুষ্পিতার সাথে 100 মানাবে, তাই না বলুন? তাই আমি বলি কি, এত কিছু না ভেবে চলুন এক্ষুনি বিয়ের কার্ড ছাপাতে দিয়ে আসি। সালমা মৃদু হেসে বলেন, তা বললে কি হয় মা? একটা বিয়ে তো আর একদিনের ব্যাপার না, এখানে সারা জীবন জড়িয়ে। আর এত তাড়াহুড়োই বা কিসের? সবে তো কথা উঠলো, একটু ধৈর্য রাখো, কপালে লেখা থাকলে ঠিকই হবে। তারপর পুষ্পিতার দিকে ফিরলেন তিনি, হরিদাহীন বললেন, দেখ মা, তোকে আমি পেলে পুষে বড় করছি, তার মানে এই নয় যে তোর পছন্দের ওপরেও আমার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিব। আয়েশা আপার কাছে শুনলাম তীব্রর কথা। আপা তো হীরের সাথে তুলনা করেছেন। আমি সবে দুদিন দেখলাম, অমন চিনি না, তবে আজ যা বুঝলাম তাতে খারাপ লাগেনি। তাও বিয়ের একটা ব্যাপার, হুট করে মত দেওয়া যায় না। তোর মা আমাকে তোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, তাই তুই না চাইলেও তোর ওপর আমার কিছু কর্তব্য আছে। তুই আমার ছোট মেয়ে। মিথিলার বিয়েতে কত খোঁজ খবর নিলাম, কিন্তু দিন শেষে ছেলেটা বেরুলো লম্পট। তোর বেলায় আমি কোনো ঝুঁকি নেব না, সব বুঝে শুনে এগুবো। তীব্র শুনলাম ঢাকায় থাকে, আমাকে ঠিকানা দিতে বলিস। আমি বরং ঢাকায় গিয়ে ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নিব। পুষ্পিতা ভেতর ভেতর আটকে উঠল, ঢোক গিলে চাইল নুহার দিকে। নুহার দশাও তাই, দুজনেই বাসি মুড়ির মতো নেতিয়ে থাকে। তীব্রর ঠিকানা মানে মন্ত্রীর বাড়ি, আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে যে কে মনি তো জানে। খোঁজ খবর নিতে গেলেই তীব্র সোনায় বাঁধানো অতীত বেরিয়ে আসবে।
মনি যদি একবার শোনে বিট্টুই তীব্র, সর্বনাশ। সেই মাস্তান বকাটে ছেলের সাথে ওর বিয়ে দিবে মনি? কখনো সম্ভব না। উত্তেজনা আর ভয় দুই মিশিয়ে পুষ্পিতার গোটা রাত অস্থিরতায় কাটল। চিন্তায় মাথা প্রায় পাথরের মতো ভারী। নুহা যা বলতে চেয়েছিল পারেনি। পুষ্পিতারও শোনার মন নেই। তবে বিপত্তি বাঁধল আরেকদিকে। হুট করে পুষ্পিতা মুখ নাড়াতে পারছে না। দাঁতের মাড়ি শুদ্ধ কোথাও একটা ব্যথা, চাপা নাড়ানোরও জো নেই। মেয়েটা সেই অবস্থাতেই নতুন জামা কাপড় পরল। আজকে ভাগ্য প্রসন্ন। নতুন জায়গা বলেই হয়তো সালমা নামাজের পড়ার ছাদের পথ ধরেনি। চুপচাপ আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। দৃশ্যটায় পুষ্পিতার বুকের দানবীয় পাথর যে কোথায় নেমে গেছে। আয়েশাও উঠবেন আরেকটু দেরি করে, আর এই ফাঁকেই তাকে বের হতে হবে। মনি সজাগ হলে নুহা বলবেও কলেজে গেছে। তাকে সাহায্য করতে অত ভোরে মেয়েটাকে উঠতে হলো। পুষ্পিতা হবু শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছে। খবরটা পাওয়ার পর থেকে আচমকা কেমন মুরব্বী বনে গেছে নুহা। হাঁটা চলায় উঠা বসায় কত শত উপদেশ তার। এই যেমন